সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য হবে আগামী ১৩ নভেম্বর। বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। পরে রায়ের দিন ধার্য করার বিষয়ে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এস.এম. আরিফের রিপোর্ট। জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মামলার বিচারের প্রায় সকল ধাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ হয় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এদিন সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে রায়ের তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তি কামনা করে আদালতে উভয় পক্ষের ন্যায় বিচার প্রত্যাশা করেন রাষ্ট্রপক্ষ। এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে। এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আমি এলিয়নর রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর ১৬ অক্টোবর শুরু হয় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে বিএনপির হাত থেকেই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কাকরাইলে আইডিবি মিলনায়তনে শহীদ জিয়া গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল ফ্যাসিস্টরা, কিন্তু যারা সত্যিকারের ক্ষণজন্মা তাকে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে গণমাধ্যমকে ডক্টর মঈন খান জানান, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে এমন পরিবেশে চায় বিএনপি। এ সময় বিতর্কিতদের নির্বাচনী প্রক্রিয়ায় না রাখারও পরামর্শ দেন মঈন। 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়।
কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের জামায়াত ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। ডক্টর শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেক জমত লাগবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। নির্বাচন আসবে যাবে, কিন্তু জুলাই যোদ্ধাদের আন্দোলন সংগ্রাম নির্বাচনের পরেও চলমান থাকবে, এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। রাজধানীর ফরেস্ট টাওয়ারে এবি পার্টির আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জীবন থেকে বিপ্লব শেষ হয়নি, গণতন্ত্র রক্ষার প্রয়োজন, আবারও রাস্তায় নামতে হবে। জানান, জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নয়, ক্ষমতা হচ্ছে জনতার। যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে, তাহলে ওই নির্বাচনে আমি যেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে এটিকে শেষবারের মতো বর্ধিত সময় বলে উল্লেখ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। অন্যদিকে রিটার্ন পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ ও শিশির মনির। এর আগে গত ২২ এপ্রিল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনার করা মামলার তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকেও ৬ মাস সময় দিয়েছিল হাইকোর্ট। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। সরকারি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। শিক্ষকেরা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখনো পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ না হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। শিক্ষক নেতারা বলেন, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। যদিও জাতীয়করণের ঘোষণা না আসে, শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু হবে।
ট্রাক চাপায় সিফাত তিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়ায় প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মানববন্ধন এবং ফার্মগেটের রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুপুর 11:15টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার লরির চাপায় রাজধানীর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন। তারপরেই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। ব্রিজ নির্মাণ হলেও নেই কোনো সংযোগ সড়ক। পারাপার হতে হয় বাঁশ ও কাঠের তৈরি মই দিয়ে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। অসম্পূর্ণ কাজের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর। 2 বছর পেরিয়ে গেলেও এখনও সেতুটি ব্যবহারযোগ্য হয়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতা গালিব। 1,02,87,000 টাকা ব্যয়ে বরিশালের বাকিরগঞ্জ কবাই ইউনিয়নের শিয়ালঘনে খালের উপর নির্মিত সেতুটি এখন পুরোপুরি ব্যবহার অনুপযোগী। 3 গ্রামের মানুষের প্রধান যোগাযোগ পথ হলেও সেতুর 2 পাশে নেই সংযোগ সড়ক। এলাকাবাসী ছাড়াও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের বাঁশ ও কাঠের তৈরি মই বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এই মানুষ আপ ডাউন করতে যথেষ্ট পরিমাণ কষ্ট। এর আগে ওকুলে একটা ব্রিজ আছে, সেটাও নাই, সেটা ভেঙে গেছে। আমরা হ্যান্ডি পোলাপান স্কুলে যাই আসি, বা হ্যান্ডি একটা গাড়ি ঘোড়া আইবে, এতক্ষণ কিছুই আইতে পারে না। শুধু এই ব্রিজটাই মাত্র করে থইছে, কিন্তু এই পাশে যে চলাচলের যে রাস্তা সেটা তারা পরিপূর্ণভাবে করতে পারে নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর অভিযোগ, 2024 সালের নভেম্বরে 6 মাস মেয়াদে কাজ শেষ করার কথা থাকলেও 2 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। নির্মাণ কাজের সময় খালের 2 পাশে তৈরি অস্থায়ী বাঁধ অপসারণ না করায় বন্ধ নৌযান চলাচল। পানি না নামায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি। জেলা এবং উপজেলা শহরে যাতায়াতের রাস্তা এবং এদিকে শতধিক পরিবারের মানুষের যাতায়াতের রাস্তা এটা দিয়ে ব্রিজটা এই অবস্থা দেখে মানে কন্ট্রাক্টর ফালাই রাখছে দেখে পোলাপানি স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না। খালে বাঁধ দিয়ে থইছে, আমরা চলতে পারতে কষ্ট হয়, পানি চলে না, কোলা হুগায় না। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে দ্রুত ঠিকাদারের সঙ্গে কথা বলে 2 পাশে সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটি নির্মাণ হয়ে গেছে, সংযোগ সড়কটা এখনো হয়নি। অ্যাপ্রোচ সড়কটা দ্রুত নির্মাণ করে দেয়, সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা ওটার ফাইনাল বিলও দেই নাই এবং আমি ঠিকাদারকে ওই যে 2 পাশের অ্যাপ্রোচ ঠিক করার জন্য এবং খালে যে বাঁধ দিছে বাঁধ অপসারণ করে দেওয়ার জন্য আমরা বলছি এবং তাকে চিঠিও দেওয়া হয়েছে। দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও খালের বাঁধ অপসারণের মাধ্যমে সেতুটি ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। আবার স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি। ভোলায় মেঘনায় তেঁতুলিয়ায় 12 দিনের মৎস্য অভিযানে চাল বিতরণে অনিয়ম। অভিযানের শেষ সময়ে চলে আসলেও এখনও ভোলা মেঘনা তেঁতুলিয়ায় অনেক জেলে সরকারের সহযোগিতা পায়নি। তাই হতাশ হয়ে পড়েছেন জেলে পরিবার। মৎস্য বিভাগ বলছে ইতিমধ্যে সকল জেলায় চাল বিতরণ করা হয়েছে, তবে যদি কোনো অনিয়ম দেখা যায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া মা ইলিশ রক্ষায় সরকারের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত যে 22 দিনের নিষেধাজ্ঞা তা মেনে চলছেন ভোলার জেলেরা, কিন্তু এখন পর্যন্ত অনেকেই সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি। নিবন্ধিত জেলেদের সরকারের পক্ষ থেকে 25 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, সেখানেও উঠেছে অনিয়মের অভিযোগ। সরকারের আইন পালন করছি আর চাউল পাইছি আমরা 18 কেজি বা 15 কেজি। চাল বলে গেলে কয় আইয়ে নেই উড়ে মিশে হেরে মিশে, তো এক পিছু ঘুরে কি আমার সময় কাটাবো, দিন কাটাবো। সরকার কর্তৃক কোনো আমরা সহযোগিতা পাইনি, আর আমরা এইভাবে আমাকে চলতেছে। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও এনজিওর কিস্তি বন্ধ না থাকায় দিশেহারা অনেক জেলে পরিবার। দীর্ঘদিন ধরে মাছ ধরার কাজে জড়িত থাকলেও এখনও অনেকেরই নেই জেলে কার্ড। আমি এত বছর জাল ভাই, মানে এখন জাল ভাই, এখনও আমার জালে কার্ড হয় না। জালিয়া করে চাল দিব কইয়া কিছু চাউল দেয়, যেই চাউল দেয় এই চাউল নিয়ে আমরা ফোলাই ফোলাই লইয়া 2-3 বেলা খাইলে শেষ। আমরা সরকারের পকেট তো নেই কিছু, আমরা পাইনি সহযোগিতা।
তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন সাধ্যমতো সহায়তা চাল বিতরণ করছেন তারা। এবার অভিযানের পরে আমরা আশা করছি যে জেলেরা মাছ পাবে এবং তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যেসব জেলে এখনো নিবন্ধন হয়নি তাদের নিবন্ধনের সুযোগ আছে। এই প্রক্রিয়া যারা নিবন্ধন হতে চান তারা আমাদের উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আগামী দিনগুলোতে অভিযান চলাকালীন সময়ে চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করার অনুরোধ করছে জেলেরা। ইলিয়াস মাদবর, মাই টিভি।